Carcinoma stomach is a very notorious disease. যদি এটাকে আমরা if we can diagnose it more earlier, then it is almost curable. But unfortunately, we get the patient when the disease has been advanced, and at that level, it is really no hope to cure the patient, but we may able to extend their life for some years. তো সেখানে দেখো কতটুকু খারাপ জিনিস এটা। যদি আমরা আর্লি এটাকে পাই তাহলে কিন্তু আমরা একটা রেভলিউশনারি একটা রেজাল্ট দিতে পারি। এবং আমাদের এই সাবকন্টিনেন্টে জাপানে কিন্তু স্টোমাক কার্সিনোমার পেশেন্ট খুব বেশি, বাট ওরাও তাদের ট্রিটমেন্টে একটা রেভলিউশন এনে ফেলেছে। তারা ওখানে মাস স্ক্রিনিং প্রোগ্রাম চালু করেছে যাতে করে মোস্ট আর্লি এই রোগটাকে ওরা ডিটেক্ট করে এবং তার অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করে দে গেট দ্য রেজাল্ট। বাট আমাদের এখানে কোনো এরকম আর্লি স্ক্রিনিং কোনো প্রোগ্রাম নাই। দ্যাট ইজ হোয়াই উই আর আনএবল টু ডিটেক্ট দি ডিজিজ ইন আর্লি স্টেজ। When patient comes to us, meanwhile disease has been progressed. However, we may have some knowledge regarding this disease. Lastly, we have discussed the etiology, pathophysiology, and the symptoms of disease. Now I am talking regarding the signs. কি লক্ষণ আমরা এই পেশেন্টকে এক্সামিন করলে পেতে পারি। ফার্স্টলি থাকবে কি, the patient should be grossly anemic. Picture of a patient you may see. It is a grossly anemic and cachectic patient. Patient having a epigastric mass, is a huge abdomen, সেখানে একটা epigastrium mass পাওয়া যাবে। Liver may be enlarged due to secondaries, Bloomer shelf secondaries, Vircho's node পাওয়া যাবে তাকে, সিস্টার মেরি জোসেফ নোড পাওয়া যাবে, সিস্টার মেরি জোসেফ নোড, কুকেনবার্গস টিউমার পাওয়া যাবে, অ্যান্ড আইরিস নোড পাওয়া যাবে। অর্থাৎ এই পেশেন্টটা এর যে সমস্ত ওয়ে অফ মেটাস্টেসিস, সেই মেটাস্টেসিসগুলো নিয়ে এর সাইনগুলো প্রডিউস হয়। তাহলে তুমি বুঝতে পারছো যে আমরা যখন এই পেশেন্টটাকে হাতে পাই তখন মিনওয়াইল ডিজিজ হ্যাজ প্রোগ্রেসড এ লট। নাও রিগার্ডিং দি মরফোলজি অফ দি ডিজিজ, আমাদের কিছু জিনিস একটু জেনে রাখা দরকার যে এটাকে আমরা পলিপয়েড, আলসারেটিভ, সুপারফিশিয়াল স্প্রেডিং অ্যান্ড ইনফিল্ট্রেটিং টাইপ, এই চারটা টাইপে আমরা অ্যাকর্ডিং টু মরফোলজি এই ডিজিজটাকে ভাগ করেছি। পলিপয়েড, আলসারেটিভ, সুপারফিশিয়াল স্প্রেডিং অ্যান্ড ইনফিল্ট্রেটিং। এখানে দেখো যে মরফোলজিক্যালি আমরা যে একটা আলসার পাচ্ছি, এই আলসারটা দিস ওয়ান আর দি সুপারফিশিয়াল অ্যান্ড স্প্রেডিং। এখানে দেখো ম্যালিগন্যান্ট গ্যাস্ট্রিক আলসার আর একটা বিনাইন গ্যাস্ট্রিক আলসারের লুকে কতটুকু ডিফারেন্স। দিস ইজ এ বিনাইন আলসার অ্যান্ড দিস ইজ এ ম্যালিগন্যান্ট আলসার। এর চেহারা দেখে তুমি একটা অ্যাজিউম করতে পারছো হুইচ ওয়ান ইজ ম্যালিগন্যান্ট, হুইচ ওয়ান ইজ বিনাইন। এখন এটা দেখতে হলে ইউ মাস্ট হ্যাভ টু সি ইট থ্রু দি এন্ডোস্কোপ। ওকে, আর দিস ওয়ান ইজ ইনফিল্ট্রেটিং, দ্যাট ইজ হোল অফ দি স্টমাক বিকাম ইনফিল্ট্রেটেড উইথ দিস ডিজিজ। এবং এটাকে আরেকটা টার্ম বলা হয় লিনিটিস প্লাস্টিকা, লিনিটিস প্লাস্টিকা অথবা লেদার বটল স্টমাক। এই হোল স্টমাকটাই এখন তোমার ইনফিল্ট্রেশন হয়ে এটাকে লেদার বটল অ্যাপিয়ারেন্স অথবা লিনিটিস প্লাস্টিকার মতো হয়ে গেছে, যার ফলে এটাকে টার্ম দেওয়া হয়েছে লিনিটিস প্লাস্টিকা অর লেদার বটল, চামড়ার একটা বোতলের মতো অবস্থা হয়ে গেছে স্টমাকের। আরেকটা ক্লাসিফিকেশান আছে যেটাকে লোরিন ক্লাসিফিকেশান বলা হয়, সেটা হচ্ছে ইন্টেস্টিশনাল গ্যাস্ট্রিক কার্সিনোমা, ডিফিউজ গ্যাস্ট্রিক কার্সিনোমা। এটাকে আমরা প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে ফেলি, ব্রড হেডিংয়ে, শর্ট হেডিংয়ে বলি আমরা লোরিন ক্লাসিফিকেশান। শুধু নামগুলো তোমাদের একটু জেনে রাখা দরকার, বিকজ অনেক সময় পরীক্ষার হলে হয়তো বা কথা প্রসঙ্গে টার্মগুলো এসে যেতে পারে। যে লোরিন ক্লাসিফিকেশানটাকে আমরা কি বলছি, যে এটাকে আমরা দুটো ভাগ, দ্যাট ইজ ইন্টেস্টিশনাল গ্যাস্ট্রিক কার্সিনোমা আর এটা হচ্ছে ডিফিউজ গ্যাস্ট্রিক কার্সিনোমা। তবে ইন্টেস্টিশনাল কার্সিনোমাটা অ্যারাইজ করছে ফ্রম দি এরিয়াজ অফ ইন্টেস্টিনাল মেটাপ্লেসিয়া টু ফর্ম দি পলিফয়েড টিউমার্স অর আলসার। এটা কোথায় হচ্ছে, আমরা আগে পড়েছি ইন্টেস্টিনের ভিতরে কিছুটা তোমার মেটাপ্লেসিয়া হয়, দ্যাট ইজ অর মানে লাইনিং এপিথেলিয়ামে কিছুটা চেঞ্জ আসে। কোন কোন জায়গায় আসে সেটাও তোমরা কিছুটা জেনেছো। তো সেখানে it arises in areas of intestinal metaplasia to form polypoid tumors or ulcer.
এখানে আমরা এই পর্যন্ত যা পড়েছি তাতে একটা কমন জায়গা বলো তো কোথায় আমরা এটা মেটাপ্লাসিয়াটা হয়। দ্যাট ইজ লোয়ার এন্ড অফ দি ইসোফেগাস, যেটাকে আমরা ব্যারেটস ইসোফেগাস বলেছি। হ্যাঁ, লোয়ার এন্ড অফ দি ইসোফেগাস একটা ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া, এটা কমন হয়। আরেকটা হয় গ্যাস্ট্রোজেনোস্টমি স্টমার ওখানে হয়, ঠিক আছে। পরবর্তীতে আরও আমরা পড়বো ডিটেলস এগুলো। আরেকটা হচ্ছে ডিফিউজ গ্যাস্ট্রিক কার্সিনোমা। এখানে কি হচ্ছে, ইট ইনফিল্ট্রেটস ডিপলি ইন দি স্টমাক উইদাউট ফর্মিং অবভিয়াস মাস লেশন বাট স্প্রেডস ওয়াইডলি ইন দি গ্যাস্ট্রিক ওয়াল, যাকে আমরা বলছি লিনিটাস প্লাস্টিকা, অ্যান্ড ইট হ্যাজ মাচ মোর ওর্স প্রগনোসিস। এখানে আমরা কি পেলাম যে দিস ওয়ান দি লিনিটাস প্লাস্টিকা, যেটা হচ্ছে যে হোল স্টমাকের ওয়ালে এটাকে স্প্রেড করছে, কিন্তু সেখানে কোনো অবভিয়াস মাসটা অথবা লেশন সৃষ্টি করছে না, কিন্তু হোল স্টমাকটাকে ডিফিউজলি এটা স্প্রেড করে যাচ্ছে। অ্যান্ড দি স্টমাক বিকাম এ লেদার বটল অ্যাপিয়ারেন্স অ্যাজ এ রিজাল্ট, যেটাকে আমরা বলি লিনিটাস প্লাস্টিকা, অ্যান্ড ইট হ্যাজ মাস মোর ওর্স প্রগনোসিস। যদি কার্সিনোমাটা আর্লি থাকে অ্যান্ড লিমিটেড টু দি মিউকোসা অ্যান্ড সাবমিউকোসা উইথ অর উইথাউট লিম্ফ নোড, কিউরেবল উইথ 5 years সার্ভাইভাল রেট ইন 90% কেসেস। আমরা আগে যেটা বলেছি, যদি স্টমাকের কার্সিনোমাটা যদি খুব আর্লি স্টেজে আমরা পাই, যেখানে এটা লিমিটেড আছে শুধু মিউকাস অ্যান্ড সাবমিউকাসের ভিতরে, যদি কোনো লিম্ফ নোড ইনভলভমেন্ট না হয়ে থাকে, এই স্টেজটাকে আমরা বলি আর্লি স্টেজ। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সার্ভাইভাল রেট আমরা 90% পর্যন্ত পেতে পারি, যেটাকে আমরা জাপানিজ ক্লাসিফিকেশনের ভিতরে আলাপ করেছি। ওকে, আর লেটে হচ্ছে কি, যদি এইটা মাস্কুলারিস মিউকোসা পর্যন্ত পৌঁছায় গেছে, তাহলে এটাকে ধরতে হবে ইট ইজ লেট, দ্যাট ইজ লিম্ফ নোড ইনভলভমেন্ট হয়ে গেছে অ্যান্ড হ্যাজ, এবং এটাকে আরও অনেকগুলো ক্লাসিফিকেশানে ফেলা যায় লেট কার্সিনোমাটাকে, যেটাকে আমরা বোরম্যানস ক্লাসিফিকেশান বলি, ঠিক আছে। এবং এর সার্ভাইভাল রেট অনেক কম। তাহলে আমরা কি পেলাম, গ্যাস্ট্রিক কার্সিনোমাটাকে আবার আমরা দুটো ভাগ করেছি আগে, আর্লি অ্যান্ড লেট। আর্লিটাকে কখন বলছি, হোয়েন দি মিউকোসা অ্যান্ড সাবমিউকোসা ইজ ইনভলভ, নো লিম্ফ নোড ইজ ইনভলভড। আর লেট কখন বলছি, যখন এটা ফার্দার প্রোগ্রেস করে মাস্কুলারিস মিউকোসাকে ইনভলভ করে ফেলেছে, দেন উই আর ক্লাসিফাইড ইট অ্যাজ এ লেট স্টেজ। এবং এখানেও আবার একটা ক্লাসিফিকেশান করা হয়েছে, যেটাকে আমরা বলি বোরম্যান ক্লাসিফিকেশান। দেখো, আর্লি যেটাকে আমরা বলছি, যেখানে মিউকোসা অ্যান্ড সাবমিউকোসার ভিতরে এটা থাকে, দিস ইজ কল্ড জাপানিজ ক্লাসিফিকেশান। এটা তোমরা মনে রাখো, অনেক সময় আমরা কিন্তু জিজ্ঞাসা করি হোয়াট ডু মিন বাই জাপানিজ ক্লাসিফিকেশান, অথবা টেল মি দি জাপানিজ ক্লাসিফিকেশান অফ কার্সিনোমা স্টমাক। এখানে কতগুলো পিকচার আছে দেখো। পিকচার 1, এটাকে টাইপ 1 বলা হচ্ছে, টাইপ 2A, টাইপ 2B, টাইপ 2C অ্যান্ড টাইপ 3। টাইপ 1কে বলা হচ্ছে প্রোট্রুডেড, টাইপ 2A-কে বলা হচ্ছে সুপারফিশিয়াল এলিভেটেড, টাইপ 2B-কে বলা হচ্ছে সুপারফিশিয়াল ফ্ল্যাট, অ্যান্ড টাইপ 2C-কে বলা হচ্ছে সুপারফিশিয়াল ডিপ্রেসড, অ্যান্ড টাইপ 3-কে বলা হচ্ছে এক্সক্যাভেটেড। তাহলে এখানে কি হচ্ছে দেখো, যে টাইপ 1-এ হচ্ছে কি এক্সোফাইটিক লেশন এক্সটেন্ডস ইনটু দি গ্যাস্ট্রিক লুমেন, অর্থাৎ যে লেশনটা স্টমাকের ওয়ালে স্টমাকে হয়েছে, এটা একটু প্রোট্রুড করে তোমার এই যে প্রোট্রুডেড বলা হচ্ছে, তোমাকে স্টমাকের লুমেনের দিকে এটা প্রোট্রুড করেছে, নট দি টুয়ার্ডস দি মাস্কুলারিস মিউকোসা, এটা প্রোট্রুড করেছে স্টমাকের লুমেনের দিকে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে টাইপ 1, এটা ইজ প্রোট্রুডেড। সেখানে কি হচ্ছে, এক্সোফাইটিক লেশন এক্সটেন্ডস ইনটু দি গ্যাস্ট্রিক লুমেন, অ্যান্ড এটা হচ্ছে কি তোমার সুপারফিশিয়াল ভেরিয়েন্টস হচ্ছে। এরপরে আসলো কি তোমার টাইপ 2A, এখানে কি হচ্ছে এলিভেটেড লেশন উইথ এ হাইট নো মোর দ্যান দি থিকনেস অফ দি অ্যাডজেসেন্ট মিউকোসা। সেখানে কি হচ্ছে, যেটা মিউকোসাকে তো মানে পুশ করে এলিভেটেড হচ্ছে, সেখানে হচ্ছে সুপারফিশিয়াল এলিভেটেড লেভেলটাকে করেছি আমরা কীভাবে, এলিভেটেড লেশন উইথ এ হাইট নো মোর দ্যান দি থিকনেস অফ দি অ্যাডজেসেন্ট মিউকোসা। অ্যাডজেসেন্ট মিউকোসার থিকনেসের চেয়ে তো এলিভেটেড লেশন উইথ এ হাইট নো মোর দ্যান দি থিকনেস অফ দি অ্যাডজেসেন্ট মিউকোসা, এটাকে বলা হচ্ছে সুপারফিশিয়াল এলিভেটেড ভ্যারাইটি। আর সুপারফিশিয়াল ফ্ল্যাট ভ্যারাইটিটাকে কি বলা হচ্ছে, ইট ইজ এ ফ্ল্যাট লেশন, যেটা আমাদের কোনো এলিভেটেড নাই, ডিপ্রেসড কিছু নাই, এটা শুধু মিউকোসাতে একটা ফ্ল্যাট লেশন আছে। তারপর বলা হচ্ছে সুপারফিশিয়াল ডিপ্রেসড লেশন উইথ অ্যান ইরোডেড আউট নট ডিপলি আলসারেটেড অ্যাপিয়ারেন্স। সেখানে কি হচ্ছে, এটা একটা ডিপ্রেসড লেশন হচ্ছে, এবং এটাকে ইরোশন একটু হয়েছে, কিন্তু আলসারেশনটা এখনও হয়নি, এটাকে আমরা বলছি টাইপ 2C। অ্যান্ড টাইপ 3-কে বলা হচ্ছে এক্সক্যাভেটেড, অর্থাৎ দি এক্সক্যাভেটেড লেশন দ্যাট মে এক্সটেন্ড ইনটু দি মাস্কুলারিস প্রোপ্রিয়া
উইদাউট ইনভেশন অফ দিস লেয়ার বাই অ্যাকচুয়াল ক্যান্সার সেলস। সেখানে আমরা দেখো মজার জিনিসটা কি হচ্ছে যে এটা মানে টুয়ার্ডস দি ওয়াল এটাকে এক্সটেন্ড করে মাস্কুলারিস প্রক্রিয়া পর্যন্ত পৌঁছায়ছে, বাট ইট ডাজ নট ইনভলভ দি মাস্কুলারিস প্রক্রিয়া। এই স্টেজ পর্যন্ত আমরা এটাকে বলছি আর্লি স্টেজ অফ গ্যাস্ট্রিক কার্সিনোমা, দ্যাট ইজ দি জাপানিজ ক্লাসিফিকেশন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই স্টেজ পর্যন্ত কোনো লিম্ফ নোড ইনভলভমেন্ট ইউজুয়ালি হয় না, এবং এই স্টেজ পর্যন্ত যদি আমরা এটাকে অপারেশন করতে পারি কিওর রেট ইজ ভেরি ভেরি হাই। আরেকটা যেটা বলেছিলাম আমরা ডিপ আলসার, ডিপ আলসারটাকে আমরা যে ক্লাসিফাই করা হয়েছে 4টা ভাগে, যেটাকে বলা হয়েছে বোরম্যানস ক্লাসিফিকেশন অফ অ্যাডভান্সড গ্যাস্ট্রিক কার্সিনোমা। সেখানে আমরা পাচ্ছি কি ইট রিফার্স টু দি ইনভলভমেন্ট অফ দি মাস্কুলারিস মিউকোসা অ্যান্ড অর সেরোসা উইথ অর উইদাউট ইনভলভমেন্ট অফ দ্য লিম্ফ নোড। ইস স্টিল এখনও লিম্ফ নোড পর্যন্ত ইনভলভ করেনি, কিন্তু মাস্কুলারিস মিউকোসা অথবা সেরোসা পর্যন্ত এটা পৌঁছে গিয়েছে। এটাকে টাইপ ভাগ করা হয়েছে 4টা। একটা হচ্ছে পলিপয়েড টাইপ, আলসার ক্লিয়ার মার্জিন, আলসার উইদাউট ক্লিয়ার মার্জিন, দেখো এটা র্যাগড হয়ে চারিদিকে ঢুকে পড়েছে ওয়ালের ভিতরে। আরেকটা হচ্ছে ডিফিউজ টাইপ। দি বোরম্যান ক্লাসিফিকেশন সিস্টেম ওয়াজ ডেভেলপড ইন 1926। তাহলে চিন্তা করো কত আগের থেকে এই ডিজিজটি আমাদের কাছে পরিচিত। অ্যান্ড রিমেইনস ইউজফুল টুডে ফর দি ডেসক্রিপশন অফ এন্ডোস্কোপিক ফাইন্ডিংস। এন্ডোস্কোপিতে কিন্তু এখানে একটা মজার জিনিস আছে, এন্ডোস্কোপিতে কিন্তু যদি খুব এক্সপার্টিস হ্যান্ড না হয়ে থাকে তাহলে সুপারফিশিয়াল ক্লাসিফিকেশানে যেগুলো টার্ম ব্যবহার করা হয়েছে, যেগুলো লেশনকে বর্ণনা দেওয়া হয়েছে, এগুলোকে ধরাটা কিন্তু ইজ ভেরি মাচ টাফ। রাদার ডিপ স্টেজ যেগুলো চলে, অ্যাডভান্স স্টেজগুলোকে একটু ইজিলি আমরা এন্ডোস্কোপিক্যালি মানে ডিটেক্ট করতে পারি। সেজন্য বলা হচ্ছে যে বোরম্যান ক্লাসিফিকেশন সিস্টেম which was developed in 1926 and remain still it is useful today for the description of the endoscopic findings of gastric carcinoma. Now এই যে গ্যাস্ট্রিক কার্সিনোমাটা এত নিশ্চয় যেখানে হয় সেখানে ভদ্রলোকের মতো বসে থাকে না। যদি ভদ্রলোকের মতো বসে থাকতো ইফ ইট ইজ সো জেন্টলম্যান, তাহলে তো আমাদের এত মানে ভয়ের কোনো কারণ ছিল না। এটা কিন্তু খুব র্যাপিডলি স্প্রেড করে, এবং এর স্প্রেডের রুট হচ্ছে 4 রুটস সেটা করে। নাম্বার 1 ইজ ডাইরেক্ট স্প্রেড, নাম্বার 2 is lymphatic spread, number 3 is blood-borne metastasis, and number 4 is transperitoneal spread. তাহলে এটাও কিন্তু তোমাদের কাছে একটা আস্কিং কোশ্চেন যে হোয়াট আর দ্য রুটস বাই হুইচ গ্যাস্ট্রিক কার্সিনোমা স্প্রেডস অর মেটাস্টেসিস হয় কীভাবে। তাহলে আমাদেরকে 4টা রুটের কথা বলতে হবে। নাম্বার 1 is ডাইরেক্ট, নাম্বার 2 is lymphatic, নাম্বার 2 is through blood-borne, নাম্বার 4 one is transperitoneal spread. ডাইরেক্ট স্প্রেডে কী হচ্ছে, টিউমার পেনিট্রেটস দি মাস্কুলারিস লেয়ার, সেরোসা অ্যান্ড অ্যাডজেসেন্ট অর্গানস। তাহলে যখন ডাইরেক্ট স্প্রেডের কথা আমরা বলছি তখন কি হচ্ছে, টিউমারটা হয়তো সাবমিউকাস লেয়ারে আছে, ও ওখান থেকে স্প্রেড করতে করতে মাস্কুলার লেয়ারটা ইনভলভ করবে, সিরাস লেয়ারটা ইনভলভ করবে, ইভেন সিরাস লেয়ারটাকে পেনিট্রেট করে অ্যাডজেসেন্ট অর্গানসকেও অ্যাফেক্ট করতে পারে। এবং স্টোমাকের কাছে অ্যাডজেসেন্ট অর্গান কাছাকাছি যেগুলোকে পাওয়া যায়, দ্যাট নাম্বার 1 is প্যানক্রিয়াস, নাম্বার 2 is কোলন, অ্যান্ড নাম্বার 3 is লিভার। স্টোমাকটা যে রিজনে থাকে তার মানে আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে নাম্বার 1 is প্যানক্রিয়াস, নাম্বার 2 is কোলন, অ্যান্ড নাম্বার 3 is লিভার। তো এগুলোকে সে স্প্রেড করতে পারে, দ্যাট ইজ ডাইরেক্ট স্প্রেড। আর হচ্ছে কি লিম্ফেটিক্স দিয়ে কোথায় যেতে পারে, আমরা আগে যখন পড়েছি এই চ্যাপ্টারের প্রথম দিকে, তখন আমরা স্টোমাকের ব্লাড সাপ্লাই, লিম্ফেটিক্স ড্রেনেজ এটা সম্পর্কে আমরা কথা বলেছিলাম, এবং তখন আমরা বলেছিলাম যে এই লিম্ফেটিক ড্রেনেজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট রিগার্ডিং দি কার্সিনোমা অফ দি স্টোমাক। এখন তোমরা সেইটুকু নলেজকে মাথায় নাও। দেখো লিম্ফেটিক স্প্রেডটা কী হচ্ছে, হোয়াট ইজ ইম্পর্টেন্ট হিয়ার ইজ ভিরকোজ নোড, অর্থাৎ লিম্ফেটিক্স দিয়ে এটা অনেক জায়গায় যেতে পারে। অ্যাডজেসেন্ট লিম্ফ নোড যেখানে আছে, যে জায়গাগুলোতে স্টোমাক থেকে লিম্ফ ড্রেন হয় সব, যদি স্টোমাকটা যেমন আমরা বলেছি কার্সিনোমাটা প্রক্সিমাল হতে পারে, কার্সিনোমাটা মিড লেভেলে হতে পারে, কার্সিনোমাটা ডিস্টাল এন্ডে হতে পারে, এবং এই সাইড থেকে লিম্ফ নোডগুলো যে রিজনে ড্রেনেজ হয়, অল দি লিম্ফ নোডস মে বি অবভিয়াসলি বি ইনফেক্টেড অ্যান্ড অ্যাফেক্টেড। সো এখান থেকে স্প্রেড হয়, বিভিন্ন জায়গায় যায়। তার মধ্যে ইম্পর্টেন্ট ওয়ান ইজ ভিরকোজ নোডস। The Virchow node is the end node of the thoracic duct, is correct, but it is situated in the left supraclavicular region. লেফট সুপ্রাক্লাভিকুলার রিজনে একটা লিম্ফ নোডটা বড় হয়, এটাকে আমরা বলি ভিরকোজ নোড। ওকে,
এই ভিরকোস নোডটা কিন্তু ড্রেন করে, লিম্ফেটিক্স ড্রেন করে তোমার লেফট সাইড অফ দি হেড, নেক, থোরাক্স, অ্যাবডোমেন, লিভার, স্টমাক অ্যান্ড পেলভিস। এই জায়গাগুলো লিম্ফ নোডগুলো এরা ড্রেন হয় ভায়া দিস নোড, এবং এই নোডটা যখন এনলার্জ করে তখন আমরা ধরে নেই যে হ্যাঁ দেয়ার মে বি সাম ম্যালিগনেন্সিস কমন ইন দি স্টমাক। ঠিক আছে, কমন সাইড অফ দি কার্সিনোমা যদি স্টমাকে হলে ইট ইজ এ কমন সাইড হয় দি ভেরিকোস গ্ল্যান্ডটাকে আমরা পাই। আরও অনেক কন্ডিশন আছে, বাট ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে কার্সিনোমা স্টমাক। তো সেখানে লিম্ফ নোড স্প্রেড হলো। এরপরে আসতে দেখো তোমার ব্লাড বর্ন মেটাস্টেসিসটা কী হচ্ছে। ব্লাড বর্ন মেটাস্টেসিসে যাচ্ছে কোথায়? ইউজুয়ালি উইথ এক্সটেন্সিভ ডিজিজ হোয়ার লিভার ফার্স্ট ইনভলভ, দেন লাংস অ্যান্ড বোন। ব্লাড বর্ন মেটাস্টেসিস দিয়ে ফার্স্ট ইনভলভ করছে তোমাকে লিভারকে, একদম প্রথমে লিভারকে ইনভলভ করে, যার ফলে আমরা যখনই কার্সিনোমা স্টমাকের পেশেন্ট পাই মোস্ট অফ দি টাইম লিভার বিকাম পালপেবল ডিউ টু ডিপোজিশন অফ দি সেকেন্ডারি জিয়ার। দেন ইট ইনভলভস দি লাংস অ্যান্ড বোনস। তারপরে থার্ড হচ্ছে ট্রান্সপেরিটোনিয়াল স্প্রেড। ইয়েস, ইট ইজ এ ভেরি ব্যাড থিং। ট্রান্সপেরিটোনিয়াল স্প্রেড মানে এটা পেরিটোনিয়ামের মধ্যে দিয়ে যে কোনো জায়গায় স্প্রেড করতে পারে, বাট দিস ইজ কমন এনিহার ইন দি পেরিটোনিয়াল ক্যাভিটি। প্রথমে যদি পেরিটোনিয়ামকে ইনভলভ করে তাহলে কি হয়? পেশেন্টের অ্যাসাইটিস ডেভেলপ হয়। পেশেন্ট অনেক সময় আমাদের কাছে আসে হ্যাভিং স্টমাক কার্সিনোমা, মিন হোয়াইল হে ডেভেলপস অ্যাসাইটিস। তার মানে অর্থটা হলো কি, তার পেরিটোনিয়াম বিকাম ইনভলভড। আরেকটা কি হয়, ইট বিকাম অ্যাফেক্টেড দ্য ওভারিজ। তাহলে ওভারিতে প্রাইমারি টিউমার নেই, প্রাইমারি টিউমার ইন দ্য স্টমাক, বাট ও ওখান থেকে সরে যেয়ে ওভারিকে অ্যাফেক্ট করে ওভারিতে টিউমার সৃষ্টি করেছে, হুইচ ইজ নোন অ্যাজ দি কুকেনবার্গ টিউমার। কুকেনবার্গ টিউমার। আরেকটা জায়গায় কোথায় যেতে পারে? গতকালকে আমরা আলাপ করেছিলাম, এ হচ্ছে ফ্যালসিপাম লিগামেন্টের ভিতরে এন্ট্রি নেয়, নিয়ে ওখান থেকে যে আস্তে আস্তে সরে যেয়ে তোমার আম্বলিকাস একটা নোডিউল সৃষ্টি করে। এটাকে বলে সিস্টার জোসেফ নোডিউল। ঠিক আছে, কোথায় কোথায় স্প্রেড হচ্ছে কার্সিনোমা, কীভাবে স্প্রেড হচ্ছে সেটা আমরা জানলাম।